আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। বাংলাদেশের সদ্য ঘটে যাওয়া ছাত্র জনতার বিপ্লবের বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। তারা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে স্থিতিশীল এবং গণতান্ত্রিক অধিকারের পক্ষে দেখতে চান বলে জানিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন এবং প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার এবং যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যাথিউ মিলার বলেন, ঘোষণাপত্রে আমরা দেখেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ ছেড়েছেন। সতর্কতার সঙ্গে আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা এবং মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বাংলাদেশের গত কয়েক সপ্তাহের ঘটনাবলী নিবিড়ভাবে প্রত্যক্ষ করছি। আন্দোলনকারীদের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আঙ্কারা আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ সংবিধান অনুযায়ী নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশে সেই নির্বাচন গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো আশা করে বন্ধুপ্রতিম বাংলাদেশ সংবিধান অনুযায়ী দ্রুত অভ্যন্তরীণ রাজনীতির ধারায় ফিরে আসবে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখছে, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা বাংলাদেশিদের সহনশীলতা এবং ঐক্যের প্রতি বিশ্বাস রাখি এবং আশা করি তারা দ্রুতই শান্তি ও স্থিতিশীলতার পথে ফিরে আসবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেছেন, গুতেরেস বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। এ সময় তাদের মানবাধিকারকে পূর্ণ সম্মান করার আহ্বান জানান তিনি। মুখপাত্র আরও জানান, আন্দোলন চলাকালে সংগঠিত সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন জাতিসংঘ প্রধান। বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেন, বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত। আমি আশা করি গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা সোমবার বিভিন্ন জায়গায় দখলদার সেনাদের উপর বেশ কিছু প্রাণঘাতী হামলা চালিয়েছে। বিশেষ করে হামাস যোদ্ধারা অন্তত 10টি হামলা চালিয়েছে। এসব ঘটনায় ইসরায়েলি সেনা হতাহত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে তাদের বেশ কয়েকটি সাঁজোয়া যানও। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিস শহরের পূর্ব দিকে ফারাহিন এলাকায় দখলদার সেনাদের একটি দলের উপর অ্যান্টি পার্সোনেল ডিভাইস দিয়ে হামলা চালিয়েছে। হামলায় সেনারা সবাই নিহত কিংবা আহত হয়েছে। সংগঠনটি জানিয়েছে, বিবৃতি দেওয়ার সময়ও সেখানে লড়াই চলছিল। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব দিকের জালাতা এলাকায় ইসরায়েলি বাহিনীর ইঞ্জিনিয়ারিং ফোর্সের ওপর পরপর দুটি অ্যান্টি পার্সোনেল ও অ্যান্টি ভেহিকল ডিভাইস বিস্ফোরণ ঘটায় প্রতিরোধ যোদ্ধারা। একই এলাকায় সেনাদের 9 সদস্যের একটি দলের ওপর সরাসরি হামলা চালায় আল কাসামের যোদ্ধারা। সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো এই হামলায় সেনারা নিশ্চিতভাবেই হতাহত হয়েছে। খান ইউনিস শহরের আল ফারাহিন এলাকায় একটি ইসরায়েলি মিলিটারি বুলডোজারের উপর আল ইয়াসিন রকেটের আঘাত হানার কথা জানিয়েছে আল কাসাম। গাজা সিটির তালাল হাওয়া এলাকায় একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার লক্ষ্য করে রাদিয়া এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় গাড়িটির পাশে থাকা সেনারা নিহত ও আহত হয়েছে। রাফা শহরে একটি টানেলের মুখে বুবি ট্র্যাপের ফাঁদে পড়ে ধরাশয়ী হয়েছে একদল সেনা। একই শহরের তাল আল সুলতান এলাকায় ইহুদিবাদী সেনাদের একটি মার্কাভা ট্যাঙ্কের উপর আল ইয়াসিন দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া একটি OM-113 পার্সোনেল ক্যারিয়ার লক্ষ্য করে গেরিলা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে হামাস যোদ্ধারা। হামলার পর হতাহতদের নিতে সেখানে একটি সামরিক হেলিকপ্টার আসতে দেখা গেছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফা ক্রসিং এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনা ও যানবাহনের উপর মর্টার হামলা চালিয়েছে। আবারও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই রকেট হামলায় ঘাঁটিতে অবস্থানরত কয়েক মার্কিনই আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। আহতরা সেনা সদস্য নাকি ঘাঁটির বেসামরিক কর্মকর্তা তা স্পষ্ট নয়। সোমবার এই হামলার ঘটনা ঘটে।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও জোটের সেনাদের ওপর সন্দেহজনক রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে কয়েকজন আহত হয়েছে। 2003 সালে ইরাকে আগ্রাসনের পর পশ্চিমে আনবার প্রদেশে আইন আল আসাদ ঘাঁটি গড়ে তোলে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটিকে দেখা হয় ইরাকের মাটিতে মার্কিন পদচিহ্নের প্রতীক হিসেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই ঘাঁটি বেশ কয়েকবার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর টার্গেট হয়েছে। গত জানুয়ারিতে এখানে হামলায় আহত হয়েছে 2 মার্কিন সেনা। পেন্টাগন জানিয়েছিল 2 জন সেনা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। এদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সোমবার 8 দফা হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে। এসব হামলায় ইসরায়েলি স্থাপনার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা। সকালের দিকে হিজবুল্লাহর হামলা শুরু হলে কাফর গিলাদি থেকে আয়েলেত হাসাহার পর্যন্ত 180 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা 12টি ইহুদি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই এলাকাটিতে বেশ কিছু ইসরায়েলি সামরিক স্থাপনা রয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম, এছাড়াও রয়েছে একাধিক ব্যাটালিয়ন হেডকোয়ার্টার। হামলা শুরু হলে লেবানন থেকে একযোগে অনেকগুলো ড্রোন আসতে দেখা যায়। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান থেকে ড্রোনগুলোকে ধ্বংস করার চেষ্টা শুরু হয়, তবে বেশ কিছু ড্রোন সফলভাবে কয়েকটি বসতিতে আঘাত হানে। এরপর আল মালিকিয়া ঘাঁটি, রামিম ঘাঁটি সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও সেনা পোস্টে হামলা চালায় হিজবুল্লাহ। আন্তর্জাতিক আদালতে গাজা গণহত্যার বিষয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার পক্ষে আনুষ্ঠানিকভাবে অবস্থান নিতে যাচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এই বিষয়ে শিগগিরই নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের কাছে নথিপত্র পেশ করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার মিশরের রাজধানী কায়রো সফরকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বুধবার এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আদালতের কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। গত মে মাসে তুরস্ক জানায় তারা দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় ইসরায়েলের বিপক্ষে আদালতে দাঁড়াবে। এ বিষয়ে আইনি প্রস্তুতি নিচ্ছে দেশটির আইন কর্মকর্তারা। দক্ষিণ আফ্রিকার সরকার মামলাটি দায়ের করার পরই আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে নির্দেশ দিয়েছে এমন কিছু না করতে যা জাতিসংঘের গণহত্যা কনভেনশনের আওতায় পড়ে। গত ডিসেম্বরে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকার সরকার। গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। দক্ষিণ আফ্রিকা 1948 সালের গণহত্যা কনভেনশন ভঙ্গের অভিযোগ আনে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই মামলার বিচার শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান চলতি বছর জানুয়ারিতে বলেছেন, তার সরকার ইসরায়েলের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতকে তথ্য প্রমাণ সরবরাহ করেছে এবং এখনো পর্যন্ত 13টি দেশ আন্তর্জাতিক আদালতের এই মামলায় ইসরায়েলের বিপক্ষে লড়াই করার জন্য বাদীপক্ষে যোগ দিয়েছে। নিয়ম অনুযায়ী আদালত বিভিন্ন দেশকে এই সুযোগ দেয় এবং তাদের মতামত শোনে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। সোমবার সকালে বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় সর্বশেষ 24 ঘন্টায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 39,623 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 40 জন নিহত এবং প্রায় 71 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালি। গত মাসে আলজেরিয়ার সীমান্তের কাছে যুদ্ধে কিয়েভ ভূমিকা পালন করেছিল দাবি করে এই ঘোষণা দেওয়া হয়। বিবিসি জানায়, তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী গোষ্ঠী আল কায়দার সংশ্লিষ্ট যোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের সংঘর্ষে রাশিয়ার ওয়াগনার গ্রুপের কয়েক ডজন মালিয়ান সেনা এবং ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র অ্যান্ড্রি ইউসফ গত সপ্তাহে বলেছিলেন, বিদ্রোহীদের হামলা চালানোর জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছিল। মালির একজন শীর্ষ কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ মাইগা বলেছেন, তার সরকারি দাবি শুনে হতবাক হয়ে গেছে এবং ইউক্রেনকে মালির সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। কর্নেল মাইগারের বিবৃতিতে বলা হয়েছে, ইউসফের মন্তব্যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাপুরুষোচিত, বিশ্বাসঘাতক এবং বর্বর আক্রমণে ইউক্রেনে জড়িত থাকার কথা স্বীকার করা হয়েছে, যে হামলায় মালির সেনা
সেনারা নিহত হয়েছে। তাই মালি তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। 25শে জুলাই শুরু হওয়া লড়াইয়ে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আলজেরিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলীয় শহর টিনজাউতানের কাছে মরুভূমিতে এই সংঘর্ষ ঘটে। মালির সামরিক বাহিনী বা ওয়াগনার কেউই নিহতের সঠিক পরিসংখ্যান দেয়নি, তবে নিহত ওয়াগনার যোদ্ধাদের সংখ্যা 20 থেকে 80 এর মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।